নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সংঘমিত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং বায়োলজির টিচার। আমরা বায়োমলিকিউলস যে ভিডিওগুলি আপলোড করেছি তাতে আমরা লাস্ট যে ভিডিওটি আপলোড করেছি তাতে কার্বোহাইড্রেটের স্ট্রাকচারাল পার্ট আমরা ডিটেলে পড়েছি। আজকে আমরা এই কার্বোহাইড্রেটেরই পার্টটা পড়বো এবং সেখানে আমরা আজকে ফাংশনাল অ্যাসপেক্টসগুলো পড়বো। কার্বোহাইড্রেট পড়ানোর সময় আমরা ব্রড ক্লাসিফিকেশন যখন করেছিলাম সেখানে বলেছিলাম যে কার্বোহাইড্রেটকে মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটি মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এবার কাজের অ্যাসপেক্টে যখন আসছে, আমরা মনোস্যাকারাইড কি কাজ করে, প্রধানত কি কি জায়গায় আমরা মনোস্যাকারাইড পেতে পারি বা তার ইম্পর্টেন্স কি, অলিগোস্যাকারাইডের মধ্যে স্পেসিফিক্যালি ডাইস্যাকারাইডের ফাংশনস কি সেগুলো আমরা জানবো এবং পলিস্যাকারাইডের ইম্পর্টেন্স বা ফাংশনস আমরা জানবো। তো দেখা যাক প্রথমেই যে মনোস্যাকারাইডের কাজ কি। আমরা জানি যে গ্লুকোজ হচ্ছে আমাদের মেন সোর্স অফ এনার্জি। সো আমাদের মেন সোর্স অফ এনার্জি কি না গ্লুকোজ, যেটা আমাদের দেহে কি হয় যদি তার সম্পূর্ণ জানা হয়। একটা শব্দ, বিজ্ঞানের শব্দ যে টার্ম আছে সেই টার্মগুলোকে কিন্তু বুঝতে হবে। 1 গ্রাম গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন মানে হচ্ছে সম্পূর্ণ জারণ হলে, অর্থাৎ শ্বসনকালে কোষীয় শ্বসন যখন হয় তখন যদি 1 গ্রাম গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয় তবেই কিন্তু 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আমরা অনেকে লিখি 1 গ্রাম গ্লুকোজের জারণের ফলে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই জারণটা যদি ইনকমপ্লিট থাকে কখনই কিন্তু 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে না। সুতরাং এই টার্মগুলো কিন্তু নিজেদের ভালো করে বুঝতে হবে। 1 গ্রাম গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন অর্থাৎ সম্পূর্ণ জারণ হলে তবেই 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে আমরা জানি রাইবোজ এক প্রকার মনোস্যাকারাইড, আগের দিন ডিটেলসে পড়েছি। এই রাইবোজ আরএনএ এর একটি কম্পোনেন্ট, ঠিক যেরকম ডিঅক্সিরাইবোজ ডিএনএ এর একটি কম্পোনেন্ট। আরএনএ এবং ডিএনএ এর যদি আমরা একটু স্ট্রাকচারাল অ্যাসপেক্টসটাকে দেখি, আরএনএ এবং ডিএনএ এর ক্ষেত্রে এই কার্বনকে বলা হয় 1 প্রাইম কার্বন, একে বলা হয় 2 প্রাইম কার্বন, এটাকে বলা হয় 3 প্রাইম কার্বন, এটাকে বলা হয় 4 প্রাইম কার্বন, আর এটা হচ্ছে 5 প্রাইম কার্বন। এখন এই 2 প্রাইম কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাকে আমরা বলবো রাইবোজ। ঠিক আছে? আর যদি OH থাকে তাহলে আমরা বলবো রাইবোজ। আর যদি এইখানে OH এর জায়গায় H থাকে তাকে আমরা বলবো ডিঅক্সিরাইবোজ। ডি মানে কথাটা আমরা যেখানেই পাবো জানবো সামথিং লেস। এখানে কি কম? একটি অক্সিজেন অ্যাটম কম। অর্থাৎ এই যে 5 কার্বন সমন্বিত শর্করা বা সুগার, একে আমরা বলি পেন্টোজ সুগার। কেন পেন্টোজ সুগার? কারণ এর মধ্যে 5টা কার্বন আছে। এই পেন্টোজ সুগারে 2 প্রাইম কার্বনে যদি OH থাকে তাকে আমরা বলবো রাইবোজ শর্করা। আর এই 2 প্রাইম কার্বনে যদি OH এর জায়গায় H থাকে অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু কম থাকে তাকে আমরা বলবো ডিঅক্সিরাইবোজ শর্করা। ঠিক আছে? ডি কথাটার মানে হচ্ছে লেস। কি লেস? না একটা অক্সিজেন অ্যাটম লেস। কোন পজিশনে লেস? না পেন্টোজ শর্করার 2 প্রাইম কার্বন পজিশনে। তাহলে বোঝা গেল যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের কাজ। রাইবোজ এই আরএনএ ছাড়াও বিভিন্ন সহ উৎসেচক কোএনজাইমের পার্ট, যেমন FAD, NADH এর পার্ট, কিছু হাই এনার্জি মলিকিউলস যেমন ATP, GTP এর পার্ট। ঠিক আছে? এছাড়া কি আর রইল গ্যালাক্টোজ কি করে না, গ্যালাক্টোজ আমরা পরবর্তীকালে পড়বো যে আমরা যখন নিউরন পড়েছি নিউরনে মেডুলারি শিট বা মায়োলিন শিট টার্মটা আমরা পেয়েছি। গ্যালাক্টোজ কিন্তু ওই মেডুলারি শিটের বা মায়োলিন শিটের একটি কম্পোনেন্ট। আর কি অ্যাসকর্বিক অ্যাসিডকে আমরা জেনারেলি ভিটামিন সি নামে চিনি। এই অ্যাসকর্বিক অ্যাসিড একটা সুগার অ্যাসিড, অর্থাৎ
সুগারকে অ্যাসিডে কনভার্ট করা হয়। এইটা কি করে? এটি আমাদের বিভিন্ন রকম মেটাবলিজম অর্থাৎ বিপাক নিয়ন্ত্রণ করে, বিশেষত টাইরোসিন মেটাবলিজমকে এ রেগুলেট করে। সো দিজ আর দ্য ফাংশনস অফ সার্টেন মনোস্যাকারাইড। সব ধরনের মনোস্যাকারাইডের ফাংশন আলাদা করে তো অত পড়া সম্ভব নয়। যেগুলো খুব গুরুত্বপূর্ণ মনোস্যাকারাইড তাদের কাজ আমরা পড়লাম। এরপরে আমরা যাব ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যে ডাইস্যাকারাইড কি করে না, দে অ্যাক্সেস ফুয়েল, জ্বালানি হিসেবে কাজ করে। যেমন মনোস্যাকারাইডও জ্বালানি হিসেবে কাজ করে, ডাইস্যাকারাইডও জ্বালানি হিসেবে কাজ করে টু প্রোভাইড এনার্জি। ডাইস্যাকারাইডের মধ্যে আমরা জানি যে সুক্রোজ কি? সুক্রোজে সঞ্চিত খাদ্য, রিজার্ভ ফুড। সুক্রোজ হচ্ছে সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। ঠিক আছে, কোথায় পাওয়া যায়? আখে আমরা পাই, সুগার বিটে পাই। এখানে আমরা কি পাই? সরাসরি সুক্রোজ পাই। প্লান্ট স্টোরড এনার্জি ইন দ্য ফর্ম অফ ডাইস্যাকারাইড লাইক সুক্রোজ। ইট ইজ অলসো ইউজড অ্যাজ ট্রান্সপোর্টিং নিউট্রিয়েন্ট ইন দ্য ফ্লোয়েম। আমরা আগের দিনই বলেছিলাম যে সালোক সংশ্লেষণ কিন্তু বেসিক্যালি আলটিমেটলি কি তৈরি করা হয়? সুক্রোজ তৈরি করা হয়। কেন সুক্রোজ তৈরি করা হয় এটাও বলেছিলাম যে গ্লুকোজকে কিন্তু দীর্ঘক্ষণ স্টোর করে রাখা যায় না, এবং গ্লুকোজ কিন্তু ট্রান্সপোর্টিং মিডিয়াম নয়, পরিবহিত হতে পারে না, তার রিজন কিছু বলেছিলাম। এবার তাহলে ট্রান্সপোর্টিং মিডিয়াম হিসেবে কে ব্যবহৃত হবে? না, সুক্রোজ। সুক্রোজকে তার তৈরি করে তারা বহন করে। এবার কোষের মধ্যে ঢুকে যখন প্রয়োজন হবে সেই সুক্রোজটা স্প্লিট করে যাবে এবং গ্লুকোজ উৎপন্ন করবে, এবং সেই গ্লুকোজ পরবর্তীকালে জারিত হবে। এই হচ্ছে মেকানিজম। এছাড়া কি আছে? এছাড়া ট্রি হ্যালোজ বলে একটি ডাইস্যাকারাইড আছে। সে কি করে না, সেটাও ট্রান্সপোর্টে হেল্প করে। কোথায় আমরা পাই? না, কিছু শৈবালে পাই এবং কিছু ছত্রাকে পাই। সো দিস আর সাম ডাইস্যাকারাইড which helps in certain function. Now, অলিগোস্যাকারাইড আমরা যখন দেখবো যে ডাইস্যাকারাইড ইটসেলফ একটা অলিগোস্যাকারাইডের পার্ট, কিন্তু আমরা যদি ডাইস্যাকারাইডের ওপর দিয়ে আরেকটু ভাবি যে অলিগোস্যাকারাইড রেসপেক্টিভ ভাবি, তাহলে কি কি ভাবতে পারি না, অলিগোস্যাকারাইড অ্যাটাচড উইথ দ্য সেল মেমব্রেন which helps in cellular recognition. একটা কোষকে আর একটা কোষ যে চিনবে সেটা কি করে চেনে না, কোষের যে কোষ পর্দা আছে এই কোষ পর্দার মধ্যে এরকম আমরা অনেক কিছু রিকগনিশন মলিকিউলস, অর্থাৎ যে মলিকিউলগুলোকে দেখে আর একটা সেল চিনতে পারে, দিস আর রিকগনিশনস মলিকিউল। এইরকম কিছু অলিগোস্যাকারাইড কোষ পর্দায় অ্যাটাচ থাকে। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিনস আর অলসো ইনভলভড ইন বায়োলজিক্যাল ফাংশনস লাইক সেল অ্যাডিশন, দুটো সেল জুড়তে হেল্প করে, সেলুলার রিকগনিশন, একটা কোষ আর একটা কোষকে শনাক্ত করতে হেল্প করে, সেল সিগন্যালিং অর্থাৎ একটা সেল থেকে কিছু ইনফরমেশন আর একটা সেলে পরিবাহিত হওয়া, আর ইমিউন ফাংশন। আমাদের অনাক্রম্যতা তন্ত্রও কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করে উইথ দ্য হেল্প অফ দিস গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মিনস প্রোটিনের সঙ্গে একটি অলিগোস্যাকারাইড অ্যাটাচড হয়ে আছে, দিস আর কল গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, আমরা পরবর্তীকালে থার্ড ইউনিটে যখন কোষপর্দা পড়বো, কোষপর্দার সময় বা প্লাজমা পর্দা পড়বো, তখন দেখব যে বহিস্থ প্রোটিন বলে একটি প্রোটিন আছে, তার গায়ে এরকম অলিগোস্যাকারাইড অ্যাটাচ থাকে। ঠিক আছে, এবং তারাই এই ফাংশনসগুলোকে পালন করে। এছাড়া হিউম্যান আরবিসিতে কি হয়, মানুষের যে আরবিসি আছে তার বহির্ঘাত এরকম কিছু অলিগোস্যাকারাইড থাকে, যার এই অলিগোস্যাকারাইডই কিন্তু কি না আমাদের এই ব্লাড গ্রুপিংয়ের জন্য রেসপন্সিবল। এই যে আমরা বলি এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনগুলো বলতে চাইছি কি না এরকম কিছু অলিগোস্যাকারাইডকেই বলা হচ্ছে, যেগুলো কোথায় থাকে না আরবিসির বহির্ঘাতে থাকে, বাইরের যে পর্দাটা আছে সেই পর্দায় থাকে। তাহলে দেখো, আমরা অ্যান্টিজেন টার্মটা যখন পড়ে মানে পরবর্তীকালে আমরা পড়বো, আমরা দেখবো এই অ্যান্টিজেন টার্মটা সাধারণত বাইরে থেকে যে সকল বস্তু আমাদের শরীরে প্রবেশ করে তাদেরকে আমরা অ্যান্টিজেন বলি। খুব মানে বেসিকভাবে বলছি, অ্যান্টিজেনের অনেক প্রপার্টিজ আছে, সেগুলো আমরা পরবর্তীকালে অনাক্রম্যতা তন্ত্র যখন পড়বো বা এর ভিডিও অলরেডি 12-এ আপলোড করা আছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। কিন্তু আবার দেখো, আমরা বলছি যে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এই টার্মগুলো ইউজ করছি। এইগুলো কোথায় আছে না আমাদের শরীরে, যার এ ব্লাড গ্রুপ তার এ অ্যান্টিজেন আছে, যার বি ব্লাড গ্রুপ তার বি অ্যান্টিজেন আছে, যার এবি ব্লাড গ্রুপ এই বি অ্যান্টিজেন আছে, যার ও ব্লাড গ্রুপ কোনো অ্যান্টিজেন নেই, তার এগেনস্টে অ্যান্টিবডি আছে। যাই হোক, আমরা এগুলো পরে আসবো।
তো এই যে অ্যান্টিজেনগুলো যেগুলো আছে সেগুলো তো আমার শরীরের ভেতরে আছে। তাহলে বুঝতে হবে যে অ্যান্টিজেন মানেই যে সব বাইরে থেকে আসছে তা নয়। কিছু অ্যান্টিজেন যেগুলো আমাদের শরীরের ভেতরেই তৈরি হয় তাদেরকে আমরা বলি এন্ডোজেনাস অ্যান্টিজেন, অর্থাৎ নিজের শরীরের ভেতরে তৈরি হয়েছে। আর যেগুলো বাইরে থেকে যে অ্যান্টিজেনগুলো আমাদের শরীরে প্রবেশ করছে সেগুলোকে আমরা বলি এক্সোজেনাস অ্যান্টিজেন। যাই হোক, দেখো আমরা পড়ছি কিন্তু বায়োমলিকিউলস পড়তে পড়তে বিভিন্ন চ্যাপ্টারের কিছু ইনফরমেশন আসছে, সেই ইনফরমেশনগুলো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক কেন? কারণ যখনই কোশ্চেন হবে, যখন এমসিকিউ কোশ্চেন আসবে বা এই জাতীয় যখন কোশ্চেন আসবে, এই কোশ্চেনগুলো কিন্তু সম্পূর্ণভাবে কনভার্জিং টাইপ কোশ্চেন, বহু কোশ্চেন পাবে। যত কঠিন পরীক্ষা হবে তত এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টারে কনসেপ্ট একটা চ্যাপ্টারে মানে মার্জ করে দেওয়া হবে। ঠিক আছে? সেই জন্য সকল চ্যাপ্টারের একটা স্বচ্ছ ধারণা, একটা ক্লিয়ার কনসেপ্ট অফ এভরি চ্যাপ্টার ইউ মাস্ট হ্যাভ to pass any examination whichever high standard. ঠিক আছে? তো আমরা নেক্সট যাই, আমরা অলিগোস্যাকারাইডের ফাংশন বললাম, নেক্সট লাস্ট পড়বো পলিস্যাকারাইডের ফাংশন। পলিস্যাকারাইড মানে আমরা বলেছিলাম যে 10-এর বেশি, যদি মোর দ্যান 10 monosaccharide joins together and the structure is known as polysaccharide. পলিস্যাকারাইডের আমরা টাইপিফিকেশন করেছিলাম হোমোপলিস্যাকারাইড বা হেটেরোপলিস্যাকারাইড। নাও যে পলিস্যাকারাইডের একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে গ্লাইকোজেন, অ্যান্ড উই নো ইটস দ্য মেন রিজার্ভ ফুড অফ অ্যানিমালস। প্রাণীদের সঞ্চিত খাদ্যের প্রধান উপাদানটি হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদের ক্ষেত্রে মেন সঞ্চিত খাদ্য উপাদানটি হচ্ছে স্টার্চ। হেপারিন এই টার্মটিও পড়েছিলাম, এটা একটা হেটেরোপলিস্যাকারাইড। আমরা আগের দিনই বলেছিলাম পলিস্যাকারাইডকে আমরা আরেকটা নামে চিনি, যা হুইচ ইজ নোন অ্যাজ গ্লাইকান। তাহলে হেটেরোপলিস্যাকারাইডকে আমি আবার অন্য একটা নামে বলতে পারি, হেটেরোগ্লাইকান। সো হেপারিন কোথা থেকে সিক্রেট হয় না? হেপারিন কিন্তু লিভার সেল দিয়ে সিক্রেটেড হয়। কোথায় যায়? ব্লাডে যায়। তাহলে হেপারিন সিক্রেট কে করে? লিভার সেল করে। যাচ্ছে কোথায়? রক্তে যাচ্ছে। এর কাজ কি? ইট অ্যাক্টস অ্যাজ অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ রক্ততঞ্চন বিরোধী বস্তু, রক্ততঞ্চন বিরোধী বস্তু হিসাবে কাজ করে, যার ফলে আমাদের রক্তবাহের মধ্যে কিন্তু রক্ত জমাট বাঁধে না। রক্তবাহের মধ্যে রক্ত কেন জমাট বাঁধে না? তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে হেপারিন, দ্য প্রেজেন্স অফ হেপারিন which acts as anticoagulant to prevent the clotting of blood within the blood vessels. ঠিক আছে? নেক্সট হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি করে না? রাফেজ ফর্মেশন করে। রাফেজ ফর্মেশনটা কি না? আমাদের যখন খাদ্য মানে আমরা যখন খাবারের ডাইজেশন হয়, পরিপাক হয়, এবার আমাদের শরীরে কিন্তু মানুষের শরীরে সেলুলোজ বলে কোনো এনজাইম নেই। গরুতে যেমন সেলুলোজ আছে, যারাই ঘাস জাতীয় খাবার খায় অর্থাৎ সেলুলোজ সমন্বিত খাদ্য খায় তাদের শরীরে কিন্তু সেলুলোজ থাকে। সেলুলোজ একটা উৎসেচক, আমাদের শরীরে নেই। তাহলে আমরা যদি সেলুলোজ খাবারের মধ্যে ফাইবার বেশি রাখি যাতে সেলুলোজ আছে, আমাদের শরীরে তো সেলুলোজ নেই, তাহলে কি হবে? সেই খাবারটা আমাদের শরীরে কিন্তু কোনোভাবে পাচিত বা পরিপাক হবে না। তাহলে কি হলো? যখন মল তৈরি হচ্ছে, মলের পরিমাণ বাড়াতে সাহায্য করছে, এবং সেলুলোজ যেহেতু পিচ্ছিল, কি হবে না? মল যে আমাদের শরীর থেকে বেরোচ্ছে সেই বেরোনোটা খুব ইজি করবে, তার ফলে আমাদের কখনোই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হবে না। সেই কারণে বলা হয় যে ভালো করে বেশি করে ডায়েটারি ফাইবার্স খেতে, যাতে সেলুলোজ থাকে, যেটি কি করবে না খাদ্যে যে মল তৈরি হবে সেই মলের পরিমাণটাকে বাড়িয়ে দেবে, উইচ ইজ নোন অ্যাজ সো সেল। অ্যান্ড এই কী করছে না? আমাদের রাফেজ সৃষ্টি করছে। ঠিক আছে? একেই আমরা রাফেজ বলছি, রাফেজ সৃষ্টি করছে। আর কি করে? স্টিমুলেটস পেরিস্টলসিস। পেরিস্টলসিস অনেক রকম অনেক জায়গায় হয়, তার মধ্যে যখন অন্ত্রের যখন পেরিস্টলসিস হয়, সেই খাবারটিকে সেটা নিচের দিকে ঠেলে দিতে হেল্প করে, মানে সেই উপাদান থেকে নিচের দিকে ঠেলে দিতে হেল্প করে। অ্যান্ড ইট অলসো হেল্পস টু সিক্রেট ডিফারেন্ট জুসেস, বিভিন্ন রস ক্ষরণ করতে সাহায্য করে, যা পরিপাক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। নেক্সট হচ্ছে আগার। আগার কি? আগার একটা কলা পালন মাধ্যম, টিস্যু কালচার মিডিয়াম। ঠিক আছে? এই যে আগার বিভিন্ন জায়গায় যখন আমরা কলা অর্থাৎ টিস্যু কালচার করি, কলা পালন করি, সেই কলা পালন মাধ্যম হিসাবে কাজ করে আগার। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং
কারো কারো ক্ষেত্রে কোন কোন প্রাণীর ক্ষেত্রে এই আগার আবার হিসাবে কাজ করে, খাদ্য হিসেবে কাজ করে। সেলুলোজ is the main component of cotton fiber and paper formed from paper pulp. তাহলে কটন ফাইবার অর্থাৎ তুলো এবং পেপারের একটি অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেলুলোজ। নেক্সট ওয়ান হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। আমরা এখানে যতগুলো টার্ম ইউজ করছি প্রত্যেকটা টার্ম কিন্তু তোমার পলিস্যাকারাইড। এবং আমরা তাহলে পড়বো কি না স্ট্রাকচারাল অ্যাসপেক্টে ওটা কী নিয়ে তৈরি, ওটা হেট্রোপলিস্যাকারাইড কি হোমোপলিস্যাকারাইড, এইটুকুনি পড়তে হবে শুধু স্ট্রাকচারাল অ্যাসপেক্টের ডিটেলস কিছু না, কী নিয়ে তৈরি এবং এটি হেট্রোপলিস্যাকারাইড কি হলো হোমোপলিস্যাকারাইড এবং যা ফাংশনের মধ্যে যে সিম্পল যেরকমভাবে ফাংশন বলছি শুধু সেটুকু পড়লেই হবে, এর বাইরে আর পড়ার কোনো দরকার নেই। জানার জন্য অবশ্যই আমরা প্রচুর পড়তে পারি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো পরীক্ষার জন্য পড়বো তখন জিনিসগুলোকে স্ট্রিমলাইন করতে হবে। আমি কতটা পড়বো এবং কতটা ছাড়বো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু পড়াটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আমি প্রচুর পড়লাম কিন্তু রিটেন করতে পারলাম না, সেটা কিন্তু তাহলে কোনো গুরুত্ব থাকবে না, ঠিক আছে? সো হাইলোরনিক অ্যাসিড কী করে না, আমাদের যে হাঁটু বা অস্থি আছে, এই অস্থি লেটসে এটা যদি একটা অস্থি হয় আর এইটা যদি আর একটা অস্থি হয়, এই অস্থির মাঝখানে কী থাকে না সাইনোভিয়াল ফ্লুইড থাকে, ঠিক আছে? সো হাইলোরনিক অ্যাসিড কী করে লুব্রিকেটস দ্য সাইনোভিয়াল জয়েন্ট। এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টটাকে কী করে না পিচ্ছিল রাখতে সাহায্য করে। এবার পিচ্ছিল রাখতে সাহায্য করলে কী হবে না দুটো অস্থির মধ্যে ঘষা কম লাগবে, ঠিক আছে? সো আমাদের অস্থিটা ভালো থাকবে। আর কি লাস্ট ওয়ান ইজ ব্লাড অ্যান্টিজেন। অলরেডি বলেছি ব্লাড অ্যান্টিজেন সাধারণত কি এইগুলো ব্লাড অ্যান্টিজেন অলিগোস্যাকারাইড, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইগুলো গ্লাইকোপ্রোটিন এবং এদের ইমিউনোজেনিক প্রপার্টিস রয়েছে, ঠিক আছে? এদের ইমিউনোজেনিক প্রপার্টিস রয়েছে। তবে মাথায় রাখবো যে ব্লাড অ্যান্টিজেনের বেসিক যে আমাদের কার্বোহাইড্রেট পার্ট দ্যাট ইজ অলিগোস্যাকারাইড সাধারণত, হ্যাঁ। সো দিস ইজ দ্য এন্ড অফ কার্বোহাইড্রেট। এরপরে আমরা প্রোটিন নিয়ে পড়ব। প্রোটিন দিয়ে আমরা ঠিক যেভাবে কার্বোহাইড্রেট পড়েছি, কার্বোহাইড্রেট পড়ার পর আমরা প্রোটিন ধরে ধরে বলবো। প্রোটিনে প্রচুর কিছু কমপ্লিকেশনস আছে, সেই জায়গাগুলোকে পড়বো। কার্বোহাইড্রেট আমরা ধাপে ধাপে ভাগ করে পড়েছি, ছোট ছোট করে পড়েছি। প্রথম ভিডিওটি একটু বড় হয়েছিল, তারপরে ভিডিওটা একটু ছোট করেছি। এই ভিডিওতে আমরা তার ফাংশনাল আসপেক্টসগুলো পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা কি করব, প্রোটিন দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? তাহলে এখানে এই ভিডিও এখানেই সমাপ্ত। পরের ভিডিওটি আমরা করছি প্রোটিন নিয়ে। ধন্যবাদ।